বর্তমানে এই যুদ্ধে শত্রু রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় একটি পরিকল্পনা হচ্ছে তারা বর্তমান সময়ে ইরানের যে রেজিম আছে অর্থাৎ সরকার আছে, সরকারকে পরিবর্তন করতে চায়। যদিও তারা প্রথমে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে টার্গেট করার মাধ্যমে যুদ্ধ শুরু করে, তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং বড় বড় যে জেনারেল রয়েছে, ইসলামিক রিভলিউশনারি গার্ডের যে জেনারেল রয়েছে তাদেরকে হত্যা করার মাধ্যমে ইরানকে মোটামুটিভাবে একটা বদ্ধ অবস্থায় ফেলে দেয়। এতে করে ইরান যে পরবর্তীতে বড়, বড় পদক্ষেপ নিতে পারত, সেই পদক্ষেপগুলো আসলে সেইভাবে নিতে পারেনি। এতেই শুধুমাত্র তারা থেমে থাকেনি। এর পরবর্তীতে তাদের যে মূল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে, তারা চাচ্ছে আয়াতুল্লাহ খামেনি যেহেতু ব্যতীত অন্যান্য যে সরকার রয়েছে, সরকারের যে বড়, বড় কর্মকর্তা রয়েছে, তারা মূলত সরে গেলে বা তাদেরকে মোটামুটি সার্ভ করে ফেললে তাহলে ইরান একটা রেজিম চেঞ্জ করা যায়। অর্থাৎ ইরানের জনগণের উপর চাপ প্রয়োগ করার মাধ্যমে এরা চাচ্ছে একসময় ইরানের সরকার পরিবর্তন হবে এবং ইরানের যে শাহ পরিবার ছিল পূর্বে, তাদেরকে আবার নতুন করে ইরানের শাসনে নিয়ে আসবে। অর্থাৎ একটা পাপেট সরকার প্রতিষ্ঠা করতে চায়, যেটাকে আসলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো পরিচালনা করবে। আর এটা করার জন্য ইরানের যে সাধারণ জনগণ, বিশেষ করে তেহরানের মতো বড় বড় শহরগুলোতে বা ইস্পাহানের মতো বড় বড় শহরগুলোকে ব্যাপক হামলা করবে এবং তাদের জনজীবন দীর্ঘদিনের জন্য অতিষ্ঠ করে তুলবে। অর্থাৎ ৩ থেকে বা ২ মাস বা ৩ মাস যদি এ ধরনের বড় বড় হামলা চালাতে থাকে এবং সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে একসময় ইরানের যে বর্তমান ইসলামিক রেভলিউশনারি যে সরকার রয়েছে, এই সরকারকে উৎখাত করবে, করে ইরানের সাধারণ জনগণে আসলে শাহ পরিবারকে নতুন করে ক্ষমতায় নিয়ে আসবে। আর এটি হচ্ছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর মাধ্যমে কি হচ্ছে, ইরানে খুব বড় কোনো যুদ্ধ করতে হচ্ছে না। আর ইরানের মতো একটা বিশাল দেশকে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব না। যেহেতু ইরান জনসংখ্যা প্রায় ৮ কোটির কাছাকাছি এবং একই সাথে ইরান অনেক বড়, বড় শহর রয়েছে এবং ইরান দেশটাও আকারে অনেকটা বড়। তাই এই দেশের সাথে দীর্ঘদিন যুদ্ধ করা আসলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে পারে পশ্চিমারা। তাই তারা এই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে, যাতে করে শুধুমাত্র সরকার পরিবর্তন হলে ইরানকে তারা আবার নতুন করে তাদের মিত্র দেশে পরিণত করতে পারবে। অর্থাৎ সরকার পরিবর্তন হয়ে এমন একটা পাপের সরকার থাকলেই তারা মূলত মোটামুটি ইরানকে দীর্ঘদিন কন্ট্রোল করতে পারবে। যেমনটা বিভিন্ন ইসলামিক কান্ট্রি গুলোকে তারা পূর্ব থেকে কন্ট্রোল করে আসছে। অর্থাৎ এই পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেরি হয়, তাহলে ইরানের উপর আরো বড় হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি মূলত ইরানকে আসলে দীর্ঘদিন যুদ্ধের দিকে ঠেলে দেবে এবং ইরানের ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতি হবে। যদিও ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইল যে পরিমাণ রেঞ্জের দরকার, অর্থাৎ শত্রু দেশে আক্রমণ করার জন্য যে লং রেঞ্জের বা ২,০০০ কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল দরকার, এই ধরনের ব্যালিস্টিক মিসাইল খুব দ্রুত ফুরিয়ে আসতে পারে। ধারণা করা হয় প্রায় ২ থেকে ৩,০০০ ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে বা এর থেকেও কম থাকতে পারে। কেননা অনেক ক্ষেত্রে বিভিন্ন হামলার কারণে এ ধরনের ব্যালিস্টিক মিসাইল হয়তো ধ্বংস হয়ে গেছে বা অনেকটা ব্যবহার করার অযোগ্য হয়ে পড়েছে। এ ধরনের সমস্যা থাকার কারণে আসলে ইরান দীর্ঘদিন আসলে শত্রুর দেশে বড় কোনো রকেট হামলা চালাইতে পারবে না। আর ইরানের হাতে যে ছোট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে আসলে ইরান চাইলে শুধুমাত্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে, সেই ঘাঁটিগুলোতে হামলা করতে পারবে। আর এতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ জড়িয়ে পড়ার একটা বড় সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ এই যুদ্ধে জড়িয়ে পড়লে তখন যুক্তরাষ্ট্রের সুযোগ পেয়ে যাবে এবং এই যুদ্ধ আরো বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বর্তমান সময়ে শুধুমাত্র এই লং রেঞ্জের মিসাইলগুলো ব্যবহার করতে পারতেছে ইরান। আর মধ্যপ্রাচ্যে অন্য কোনো দেশে আক্রমণ করতে গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলো আসলে ইরানের উপর অনেকটা ক্ষুব্ধ হয়ে যাবে এবং একই সাথে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে অন্যান্য দেশের যে সাপোর্ট রয়েছে, যে মৌখিক সাপোর্ট যেটা চলতেছে, আসলে সেই সাপোর্টটাও থাকবে না। তাই বর্তমান সময়ে যদি ইরানকে এই যুদ্ধে টিকে থাকতে হয়, তাহলে অন্য কোনো একটা তৃতীয় দেশের পক্ষ থেকে সাহায্যের প্রয়োজন রয়েছে। সেটি হতে পারে রাশিয়া বা চায়না বা ইসলামিক কোনো দেশ। যদি মুসলিম বিশ্বের কোনো দেশ ইরানকে সাহায্য নাও করে, সেক্ষেত্রে রাশিয়া যদি ইরানকে সাহায্য করে, তাহলেই সেক্ষেত্রে অনেকটাই ইরান মানে ব্যাকআপ পেতে পারে এবং দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে পারে এবং সমুচিত একটা জবাব দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান সময়ে রাশিয়া যদি ইরানকে সাহায্য না করে বা চীন যদি ইরানকে সাহায্য না করে, চীন রাশিয়া কোনোভাবে যদি ইরানকে সাহায্য করতে না পারে বা না চায়, তাহলে ইরান এই যুদ্ধে অনেকটাই খুব দ্রুত পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তাদের রসদ খুব দ্রুত ফুরিয়ে আসবে, বিশেষ করে লং রেঞ্জ মিসাইলগুলো যেগুলো ২,০০০ কিলোমিটার রেঞ্জের হতে পারে। এই ধরনের মিসাইলগুলো খুব দ্রুত ফুরিয়ে আসলে ইরান আসলে তেমন কোনো ক্ষতি করতে পারবে না দখলদার দেশগুলোর। তো এই জন্যই মূলত বর্তমান সময়ে ইরানের সাহায্যের খুবই প্রয়োজন এবং রাশিয়ার মতো বন্ধুপ্রতিম দেশ, যাদেরকে ইরান আসলে ইউক্রেন যুদ্ধের সময় অনেক বেশি সাহায্য করেছে বা রাশিয়ার নিজস্ব যুদ্ধের সময় সাহায্য করেছে, সেই ধরনের দেশ সেই জিনিসটি যদি রাশিয়া মাথায় রাখার মাধ্যমে, যেহেতু রাশিয়া অধিকাংশ বড় যুদ্ধে জড়ানোর মাধ্যমে বিভিন্ন দেশকে সাহায্য করার একটা ভালো রেকর্ড রয়েছে, তাই এক্ষেত্রে বলা যায় রাশিয়া ইনভলভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাশিয়া ইনভলভ হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ইনভলভ হওয়ার প্রয়োজন। রাশিয়া তখনই ইনভলভ হবে হয়তো যখন যুক্তরাষ্ট্র নিজে থেকে ইনভলভ হবে। ব্যাপারটা তখনই ঘটতে পারে। তাই এক্ষেত্রে বর্তমানে ইরানকে অনেকটা একাই যুদ্ধটা চালিয়ে যেতে হবে বা পিছন থেকে যদি রাশিয়া বিভিন্ন গোলাবারুদ সাপ্লাই করে বা অন্য কোনো দেশ গোলাবারুদ সাপ্লাই করে, চীন বা যেকোনো দেশ হতে পারে, মুসলিম বিশ্বের দেশ, তাহলে সেক্ষেত্রে ইরান অনেকটা লম্বা যুদ্ধ করতে পারবে, টিকে থাকতে পারবে বলে আশা করা যায়।
ইরানের উপর প্রতিনিয়ত যে পরিমাণ বিমান হামলা হচ্ছে, এতে করে ইরানের যে স্টক রয়েছে গোলাবারুদের, সেটি ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইরানকে খুব দ্রুত অন্য দেশের সাহায্য নিয়ে এয়ার ডিফেন্স থেকে শুরু করে নিজের দেশে যাতে তাদের কোনো হামলা করতে না পারে, বিশেষ করে বিমান বাহিনী সাপোর্টের খুব বেশি দরকার ছিল ইরানের। কারণ এই ধরনের হামলা ঠেকানোর জন্য বিমান বাহিনী ছাড়া অনেকটাই কঠিন হয়ে পড়ে। তো ব্যাপারটা এখানেই। তো আপনারা এই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে বেরোচ্ছেন তাও জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ইনশাআল্লাহ। বাই।